ইরা ভীষণ হেসেছিল সেদিন তার মায়ের কথায়। সৌম্য বিব্রত বোধ করেছিল। ইরা কত মজা করেছিল সৌম্যর সাথে। সৌম্য রেগে যাচ্ছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। সেসব দিনগুলো কেমন যেন হারিয়ে গেল। দীর্ঘশ্বাস পেলে মেয়েটি। সৌম্য ঘেমে গিয়েছে বুঝতে পেরে ইরা সৌম্যর দিকে টিস্যু বাড়িয়ে দিয়ে সৌম্য তার ফোন দৃষ্টি রেখে বলে, লাগবে না। ইরার মলিন মুখখানা আরও মলিন হয়। মন খারাপ করে বলে, তুই আমার কল রিসিভ করিস না কেন সৌম্য? সৌম্যর কাট জবাব, ভালো লাগে না তাই। ইরার চোখ দুটো ভরে ওঠে। মেয়েটি বাচ্চাদের মতো করে কাঁদতে ইচ্ছে করলো। মাথা নিচু করে নিল। হাজার চেষ্টা করেও নোনা পানি আটকাতে পারল না। টুপ করে হাতের উপর দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আরেকবার আর চোখে সৌম্যর দিকে তাকালো, দেখলো সৌম্য ফোনে ব্যস্ত। ইরা মাথা নিচু করে আড়ালে তার ভেজা চোখ জুড়ে মুছে নেয়। বেশ কিছুক্ষণের মাঝে রিকশাওয়ালা ইরার বাসার সামনে রিকশা দাঁড় করালো। ইরা চুপচাপ রিকশা থেকে নেমে যায়। সৌম্যকে বাসায় আনতে বলে, চেয়েও বলল না। আসবে না তো, উল্টো এমন কিছু বলবে যা তাকে শুধু কষ্টই দেবে। সৌম্য ইরার দিকে চেয়ে বলে, ভেতরে যা। ইরা দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে এদিক যায়। সৌম্য তাকিয়ে রইল ইরার দিকে। ইরার গায়ের রং ধবধবে ফর্সা, চোখে লাগে খুব। দীর্ঘ কপাল, গোলগাল মুখ, হাইট 5 ফুট 4 ইঞ্চি। চোখে পড়ার মতো সুন্দর ইরা। বাবার টাকার অভাব নেই। এক বাবার এক মেয়ে, অথচ এই মেয়ে সব পিছিয়ে ফেলে সৌম্যর পিছে পড়ে থাকে। কি আছে সৌম্যর? কিচ্ছু নেই তার। যা আছে সব তার দুঃখ। সৌম্য কথাগুলো ভেবে চাপা শ্বাস ফেলে। ইরাকে যতক্ষণ দেখা গেল দেখল। একবারের জন্য চোখ এদিক ওদিক নেয়নি। ইরা মেন গেটের দিকে পা রেখে সৌম্যর দিকে তাকালো। সৌম্যর সাথে সাথে দৃষ্টি নামিয়ে নেয়। সৌম্যকে ফোনে ব্যস্ত দেখে ইরার চোখ জোড়া আরেকবার ঝাপসা হয়। নিজেকে সামনে দরজা আটকে ভেতরে চলে গেল সৌম্য। ঘাড় ঘুরিয়ে বলল, ইরাদের বন্ধ দরজা দিকে। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে, তোর সুখ প্রাপ্য এরা, কিন্তু আমার খাতায় সুখের পরিমাণ যে শূন্য। সৌম্য রিক্সা থেকে নামতে গেলে ফোনে কারো কল আসলে। পরিচিত কারো কল দেখে রিক্সা থেকে নামলো না। কল রিসিভ করে সালাম দেয়। ওপাশ থেকে কিছু বলল বোধ হয়। সৌম্য আর রিক্সা থেকে নামলই না। ফোন পকেটে রেখে রিক্সা ঘুরিয়ে নারিজা বাজারের দিকে যেতে বলে রিক্সাওয়ালাকে। রাত প্রায় 8:30। আকাশ নাজিরা বাজারে একটি রেস্টুরেন্টে বসে আছে। কারো জন্য অপেক্ষা করছে। একটু পরপর হাত ঘড়ির সময় দেখতে, আবার ফোনে কিছু করছে। সৌম্য আকাশের সামনে দাঁড়িয়ে ডান হাত এগিয়ে দিয়ে সালাম দেয়। আকাশ ডান হাত বাড়িয়ে সৌম্যর সাথে হাত মেলায়, সাথে সালামের উত্তর দেয়। সৌম্যকে বসতে বলে সৌম্য আকাশের সামনে চেয়ারে বসে। একে অপরকে জিজ্ঞেস করে কেমন আছো। এরপর আকাশ হালকা কিছু অর্ডার করে, সাথে 2 কাপ কফি অর্ডার করে দেয়। এরপর সৌম্যর উদ্দেশ্যে বলে, শিমুকে পড়াতে আসছো না কেন? সৌম্য মৃদু স্বরে বলে, ভাইয়া আমার কিছু প্রবলেমের কারণে যেতে পারছি না, 2-1 দিনের মাঝেই যাব। আকাশ ছোট করে বলে, ওহ ওকে। এরপর পকেট থেকে একটি খাম বের করে সৌম্যর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা রাখো, আমি নেক্সট 1 সপ্তাহে থাকবো না, এই জন্য মূলত তোমাকে ডেকেছি। সৌম্য মৃদু হেসে বলে, থ্যাংক ইউ ভাইয়া। আকাশে দেওয়া প্যাকেটটি তার পাশে রাখল সৌম্য। আকাশের খালাতো বোন শিমুকে প্রাইভেট পড়ায় সৌম্য। আকাশের খালু বেঁচে না থাকায় আকাশ তার খালাদের মোটামুটি সব দেখাশোনাই করে। সৌম্যর টিচার হিসেবে সেই ঠিক করে দিয়েছে। শিমু ক্লাস 10-এ পড়ে। আকাশ সৌম্যের খোঁজ পেয়েছিল তার ভার্সিটির অনেক পরিচিতদের সাথে যোগাযোগ করে। আকাশ ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল, সেই হিসাবে সৌম্যদের বড় ভাই। আকাশের মাস্টার্সের 1 বছরের ভার্সিটিতে পেয়েছিল সৌম্যদের ব্যাচ। এরপর আকাশ বিদেশ চলে যায়। আকাশ সৌম্যকে যে টিউশনি ফি দিল, এটা মূলত শিমুকে পড়ানোর ফিস। আজ মাসের 3 তারিখ। সৌম্য গত 1 বছর থেকে শিমুকে পড়ায়। সে একমাত্র শিমুর ফিস প্রতি মাসের প্রথম তারিখে পায়, যেটা তাকে আকাশ দিয়ে থাকে। এইবার সৌম্য না যাওয়ায় আকাশ নিজে ডেকে তাকে ফি দিয়ে দিল। কত টিউশনির টাকা তো 10 তারিখে পেরিয়ে যায়, আবার 15 তারিখেও পেরিয়ে যায়। আকাশ কফির কাপে চুমুক দিয়ে সৌম্যর উদ্দেশ্যে বলে, কী অবস্থা, পড়াশোনা কেমন চলছে? সৌম্য ভদ্রতাসূচক মাথা নেড়ে বলে, জি ভাইয়া ভালো। আকাশ অর্ধেক কপিটুকু খেয়ে উঠে দাঁড়ায়। ফোন পকেটে রেখে সৌম্যর উদ্দেশ্যে বলে, তোমার বেশি প্রবলেম হলে কয়েকদিন গ্যাপ দিতে পারো, প্রবলেম নেই। সৌম্য দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, জি ভাইয়া। এরপর আকাশের দিকে হাত বাড়ালে আকাশ পুনরায় হাত মেলায় সৌম্যর সাথে।
দুজন একসাথে বেরিয়ে যাওয়ার সময় সৌম্য পেমেন্ট করতে গেলে আকাশ সৌম্যকে ধমকে সরিয়ে দেয়। এরপর সে বিল মিটে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে, শিমু ফাঁকি দিলে আমাকে ইনফর্ম করবে অবশ্যই। সৌম্য মাথা নেড়ে সম্মতি জানায়, সাথে একটু হাসি। শিমু মেয়েটা বেশ চঞ্চল আর একটু একটু ফাঁকিবাজ। যখন মেয়েটির মা তার সাথে পারে না, তখন আকাশকে বাড়িতে ডাকলে শিমু তার কাছে সুরসুর করে পড়তে বসে। বেশ ভয় পায় আকাশকে। ভার্সিটিতে আকাশ জুনিয়র ও আকাশকে বেশ ভয় পেত। তাদের মধ্যে সৌম্যদের ব্যাজও ছিল। অবশ্য ভয় পাওয়ারই কথা। কোথাও কোনো ঝামেলা হলে সেখানে আকাশ হকি স্টিক নিয়ে হাজির হয়ে যেত, যে আসলে দোষী। কোনো কথা ছাড়াই তাদের এলোপাথারি পেটাতো। সৌম্য পার্সোনালি আকাশকে পছন্দ করতো না আকাশ ভার্সিটি থাকাকালীন। তবে সৌম্য লাস্ট 1 বছর আকাশের বোনকে পড়াতে এসে বুঝেছে আকাশ ভীষণ অমায়িক একজন মানুষ, খুবই বিবেকবান, সাথে মন মানসিকতাও বেশ ভালো। সৌম্য রাস্তার ধার দিয়ে একা একা হাঁটছে, দুহাত প্যান্টের পকেটে গুজিয়ে রাখা। টাকা পেয়ে তার মেয়েদের মতো কান্না পাচ্ছে। শিমুকে পড়িয়ে সৌম্য পুরো 12,000 টাকা পায়। এই টাকা থেকে সে সবার আগে সন্ধ্যার জন্য কিছু টাকা সরিয়ে রাখে, কিন্তু তার সেই বোনটা যে আজ কোথায় সেটা জানতেই পারল না। ও ভালো আছে তো? সে কি খুঁজে পাবে না তার বোনটাকে? সন্ধ্যা কি আর তার দিকে মায়া ভরা চোখে তাকাবে না? সে এই শহরে তার বোনকে রাখবে, তার কাছে রাখবে। তার বোনের স্বামীকে কোনো মানুষরূপী অমানুষ নয় তো? তার বোনকে সেখানে কি অত্যাচার করা হয়? সৌম্য নিজেওকে দুর্বল লাগে। রাস্তার পাশে বসে পড়ে। চোখের পর্দা শেষবারে মায়ের অসহায় চাহনি ভেসে উঠল, যে চাহনিতে হয়তো ছিল সন্ধ্যাকে দেখে রাখার আকুতি। ভেসে উঠল সন্ধ্যার মায়া ভরা মুখ। প্রতিবার শহরে ফেরার সময় সন্ধ্যা তার দিকে ভেজা চোখে চেয়ে থাকতো, যে দৃষ্টিতে মিশে থাকতো। তার ভাই কেন ওই নরক থেকে তাকে বের করে আনে না? এরপর ইরার টলমল চোখজোড়া ভেসে ওঠে, যে চোখজোড়া কত শত অভিমান অভিযোগ সৌম্যকে ঘিরে। কিন্তু সৌম্য সেসব দেখার সাহস হয় না। তার জীবনটা অভিশপ্তের মতো, সবাই হারিয়ে যায় তার থেকে। আর যে পাশে থাকতে আসে, সৌম্য তো তার নখের যোগ্যও নয়। মাথা যন্ত্রণা শুরু হয়। দুহাতে মাথার চুল টেনে ধরে। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 10টা 30। সন্ধ্যা তার ঘরের ব্যালকনির এক কোণায় দাঁড়িয়ে আছে, মুখটা মলিন। ভাইয়ের কথা খুব মনে পড়ছে। তার ভাই এরকম তারিখে গ্রামে যায়, যে গ্রামে কষ্ট করে থাকলেও মাসে কয়েকবার করে তার সৌম্য ভাইকে দেখতে পেত, কত শান্তি পেত। সৌম্য ভাই তাকে মজা করে বলতো, বনু, আমার একটা কুড়িয়ে পাওয়া বোন আছে বুঝলি, ওর নাম শুনবি? সন্ধ্যা আগ্রহের সাথে তার ভাইয়ের দিকে চেয়ে থাকতো। সৌম্য মনে মনে হেসে বলতো, ওর নাম সন্ধ্যা। সন্ধ্যা রেগে সৌম্যর বাহুতে কিল দিয়ে মুখ ফুলাতো। সৌম্য সন্ধ্যার জন্য আনা কেনা জামা বের করে সন্ধ্যার সামনে ধরলে সন্ধ্যা ভাইয়ের প্রতি সব অভিমান মুছে যেত। সৌম্য জামা পরতে বলে সন্ধ্যা ঝটপট তার ভাইয়ের দেওয়া জামা পরে এসে তার ভাইকে দেখাতো। সারা সপ্তাহে সৎমায়ের অত্যাচার এক নিমিষে ভুলে যেত, যখন তার একটা মাত্র আপন ভাইয়ের সাথে একটুখানি খুনসুটিতে ব্যস্ত হতো। কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। ব্যালকনির গ্রিলে মাথা ঠেকিয়ে চোখ বুজলো। সমু ভাইয়া কি তাকে নিতে আসবে না? গ্রামে যায়নি তার ভাই। বাবার থেকে শুনে কেন তাকে নিতে আসছে না সৌম্য ভাইয়া? বেশ অনেকক্ষণ নীরবে চোখের পানি ফেলে মেয়েটি। এরপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। আসমানি নৌরান তার ঘরে যেতে বলেছে তার মাথায় তেল দিয়ে দেবে। সন্ধ্যা না করেনি। ভদ্রমহিলা তার কথা খুব ভাবে। সন্ধ্যায় ভালোই লাগে, অনেকটা মায়ের আদরের মতো লাগে। টেবিলের উপর থেকে একটি তেলের বোতল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছু দূর গিয়ে হঠাৎ বোতল থেকে বেশ অনেকটাই পরিমাণ তেল মেঝেতে পড়ে যায়। বোতলের মুখ আগলা থাকায় এমন হয়েছে। সন্ধ্যা বুঝতে পারেনি। বিরক্ত হলো নিজের উপর। আবার উল্টো ঘুরে এগোয় জায়গাটুকু মুছে ফেলবে বলে। আকাশ অফিস থেকে ফিরছে। তার কাছে থাকা চাবির দ্বারা দরজা খুলে মাত্র বাড়ির ভেতরে প্রবেশ করেছে। দরজা লাগিয়ে উল্টো ঘুরলে দেখলো শাড়ি পরা একটা মেয়ে, মাথায় ঘোমটা টানা, ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশ বুঝলো এটা সন্ধ্যা। তাদের বাড়িতে সন্ধ্যা ছাড়া এভাবে কেউ থাকে না। সন্ধ্যার দিকে চেয়ে আকাশ এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তেলের উপর পা পড়ায় আকাশের পা পিছলে যায়। বেচারা ঠাস করে মেঝেতে পড়ে যায়। ধপ করে শব্দ হয়। আকাশ হতভম্ব হয়ে নিজের দিকে চেয়ে আছে। মেঝেতে একদম ছড়িয়ে বসে পড়েছে সে। ওদিকে সন্ধ্যা কিছু পড়ার শব্দ পেয়ে দ্রুত পিছে ফিরে তাকায়। আকাশকে মেঝেতে পড়ে থাকতে দেখে চোখ বড় বড় করে তাকায়।
আকাশ তার সামনে দাঁড়ানো সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার হাতে তেলের বোতল দেখে যা বোঝার বুঝলো। পায়ের নিচে পিচ্ছিল কিছু পড়েছে, এটা তো বুঝেছে। তেলের বোতল দেখে পুরোটাই বুঝলো। সন্ধ্যা বারবার ঢোক গিলছে। আকাশ সন্ধ্যার দিকে শক্ত চোখে চেয়ে দাঁতের দাঁত চেপে বলে, ইডিয়েট, চোখে দেখো না। সন্ধ্যা কি বলবে বুঝলো না। আকাশের অবস্থা দেখে তার যেমন খারাপ লাগছে, সাথে হাসিও পাচ্ছে। লোকটা পড়েছে তো পড়েছে, একদম বাচ্চাদের মতো করে পা ছড়িয়ে পড়ায় হাসি পাচ্ছে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আকাশ মেঝে থেকে উঠতে চাইছিল, অনেকটা জায়গা জুড়ে তেল, যার ফলে আকাশ ঠিক সুবিধা করতে পারছে না। বিরক্তি নিয়ে সামনে তাকালে সন্ধ্যার হাসি মুখ চোখে পড়ে। আকাশের রেগে যাওয়ার কথা, কিন্তু সে রাগ করলো না। শীতল দৃষ্টিতে সন্ধ্যার মুখ পানে তাকায়। সন্ধ্যার গালের বাঁ পাশে বড়সড় একটা টোল পড়ে, যা আকাশের দৃষ্টিতে নিখুঁতভাবে আটকায়। সন্ধ্যা বহু কষ্টে নিজেকে সামলালো। আকাশের দৃষ্টিতে খানিক বিব্রত বোধ করে। তেলের বোতলটি মেঝেতে রাখে, তখনও বাড়ির বেল বেজে ওঠে। সন্ধ্যা দরজার দিক তাকায়। আকাশদের বাড়িতে কাজের লোক গিয়ে দরজা খুলে দেয়। সন্ধ্যা দৃষ্টি দরজা পানে ছিল। এক অপরিচিত ছেলের মুখ দেখে সন্ধ্যা ভুরু কুঁচকে যায়। ছেলেটি কোনো দিকে তাকালো না। আকাশকে পিছন থেকে দেখেই চিনে ফেলেছে। কোনো দিকে না তাকিয়ে একদূরে আকাশের সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে ক্লিক করে আর বলে, বাতাসবাবু স্মাইল প্লিজ। আকাশ সন্ধ্যার দিকে চেয়েছিল, পরিচিত কণ্ঠ পেয়ে সেদিকে তাকায়। ততক্ষণে ছেলেটি তার হাতে থাকা ক্যামেরাটা দ্বারা অনেকগুলো ছবি তুলেছে আকাশের। সন্ধ্যা ছেলেটির মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি বুলায়। ছেলেটি অনেকটা বিদেশিদের মতো দেখতে, হাইট 6 ফুটের কাছাকাছি, চুলগুলো হালকা ব্রাউন টাইপের, গায়ের রং ধবধবে ফর্সা, গালে দাড়ি নেই, গলায় ক্যামেরা ঝুলানো, গায়ে সাদা রঙের শার্ট প্যান্ট জড়ানো, পিঠে একটি ব্যাগ। আকাশ রেগে বলে, অরুণ, ক্যামেরা ভাঙতে না চাইলে সবগুলো পিক ডিলিট করবি। অরুণ দাঁত কেলিয়ে বলে, ঝাক্কাস লাগছে পিকগুলো, সবগুলো ভার্সিটিতে ভাইরাল করবো আজকেই। জোশ হবে না মামা? আকাশ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, বাঁ হাতের কোমরে রেখে চোখ মুখ কোঁচকানো, ভালোই ব্যথা পেয়েছে। অরুণ এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়িয়ে তার ক্যামেরাটা ওঠানো পেগুলো একটা একটা করে আকাশকে দেখায় আর বলে, তুই আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেলি না, এত সুন্দর সারপ্রাইজ দিবি বলে। তোকে সত্যি বাবু লাগছে রে। আকাশ খপ করে অরুণের ক্যামেরা ধরতে গেলে অরুণ দ্রুত তার ক্যামেরা। আকাশ তার দিকে এগিয়ে আসলে অরুণ লাফ দিয়ে কয়েক পা সরে যায়। আকাশ অরুণের পিছে যায় অরুণের ক্যামেরা ধরতে। অরুণ দৌড়াতে দৌড়াতে বলে, তুই ভার্সিটির বড় ভাই, তোকে সবভাবে দেখার অধিকার আছে জুনিয়রদের, তুই এভাবে ওদের বঞ্চিত করতে পারিস না। আকাশ অরুণের পিছে দৌড়ে আর বলে, তোর নোট ছেড়ে জুনিয়রদের হক পূরণ করবো বেয়াদব। অরুণ সোফার উপর লাফ দিয়ে অপর পাশে যায়। অন্যদিকে আসামি নৌরান দেখে বলে, আন্টি, তোমার ছেলে অশ্লীল কথা বলে, আমি কিন্তু পেকে যাচ্ছি। আসমানি নৌরান একবার অরুণের দিকে তাকায় আর একবার আকাশের দিকে। সন্ধ্যায় নিজেও চোখ বড় বড় করে চেয়ে আছে। মনে হচ্ছে বাচ্চা ছেলে বাড়িতে দৌড়ঝাঁপ করছে। আকাশ সোফা ডিঙিয়ে লাফ দিতে অপর পাশে যায়। তাদের ভার্সিটির গ্রুপে এসব পেয়ে দিলে তার সব মান সম্মান যাবে। যে কোনোভাবে অরুণের থেকে ক্যামেরা নিয়ে সব ডিলিট করতে হবে। সেই জন্যই আকাশ সব রেখে অরুণের পিছু নিয়েছে। অরুণ দৌড়াতে দৌড়াতে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে বলে, আরে এটা কি? হাই সুইটি। কথাটা বলে আকাশকে তার কাছে দেখে বাম দিকে দৌড় দিতে গেল। তেলের উপর বিছলা খেয়ে ঠাস করে পড়ে যায়। বেচারা চেঁচিয়ে ওঠে। সন্ধ্যার চোখ আরেকবারও বড় হয়ে যায়। হায় আল্লাহ, তার জন্য এসব কি হচ্ছে? আকাশ হাঁটু মুড়ে বসে অরুণের হাত থেকে ক্যামেরাটা ছিনিয়ে নেয়। এরপর একটা একটা করে সব পিক ডিলিট করে ঠাস করে অরুণের পায়ের উপর রাখে ক্যামেরা। অরুণ অসহায় মুখ করে চেয়ে আছে। আকাশ উঠে দাঁড়িয়ে পকেট থেকে তার ফোন বের করে একটা পিক অরুণের দিকে ধরে সূক্ষ্ম হাসে। অরুণ চোখ বড় বড় করে তাকায়। আকাশের ফোনের স্ক্রিনে অরুণের একটা পিক, যেখানে অরুণের পরনে শুধু আন্ডারওয়ার্ড পরা পিক। অরুণ অসহায় কণ্ঠে বলে, আস্তা গরিবুল্লাহ, এসব ডিলিট করে দি, এসব রাখলে আল্লাহ পাপ দেয়। আকাশ ফোনের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, যা, তুই ভাইরাল, এটাই তোর সারপ্রাইজ। অরুণ চেঁচিয়ে ওঠে, আন্টি, তোমার অশ্লীল ছেলেকে কিছু বলো, আমার ইজ্জত খেয়ে নিল। আসমানি নওরান এগিয়ে এসে বলে, তুই কখন আইলা? আকাশ তোমারে আনতে যায় নাই? অরুণ ইনোসেন্ট মুখ করে বলে,
তোমার ছেলের আপ্যায়ন কত বাজে দেখলে, এখন তুমি একটু আমায় আপ্যায়ন করে নাও। বলতে বলতে অরুণ উঠে দাঁড়ায়। সন্ধ্যা বিস্মিত, এরকম বিদেশি একজন ছেলে দিব্যি বাংলা বলছে, ব্যাপারটা সন্ধ্যাকে ভীষণ অবাক করছে। আকাশ তার ফোন পকেটে রেখে তার প্যান্টে ঝাড়ে কয়েকবার। প্যান্টে পায়ে পুরো তেল তেল হয়ে গিয়েছে। উল্টো ঘুরে সামনে এক পা বাড়ালেই সন্ধ্যাকে দেখে থেমে যায়। সন্ধ্যা অরুণের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। সামনে আকাশকে খেয়াল করেনি সে। আকাশ সন্ধ্যা দৃষ্টি অনুসরণ করে একটু ঘাড় ঘুরিয়ে তাকালে দেখলে অরুণের দিকে চেয়ে সন্ধ্যা হাসছে। আকাশ বিরক্ত হলো, সন্ধ্যার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ওর আনলিমিটেড গার্লফ্রেন্ড আছে। কথাটা কানে আসতেই সন্ধ্যা দ্রুত তার সামনে দাঁড়ানো আকাশের দিকে তাকায়, চোখে মুখে কিছুটা বিস্ময়। আকাশ কপালে বিরক্তির ভাঁজ ফেলে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা আকাশের দিকে তাকিয়েই না চাইতেও হেসে ফেলল। আকাশ অবুঝ নয়নে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা মাথা নিচু করে মুখে হাত দিয়ে হাসি থামাতে চায়। মেয়েটির হাসির শব্দ নেই, কিন্তু গালের বাঁ পাশে সৃষ্টি গভীর টোল স্পষ্ট দৃশ্যমান। আকাশের দৃষ্টি সেথায় আটকায়। সন্ধ্যার হাসি থামছেই না। শেষ কবে এত হেসেছে তার মনে পড়ে না। আকাশের মাথার ডান পাশে কিছু পরিমাণ চুলের একটা প্রজাপতি আকারে ক্লিপ আটকানো। সন্ধ্যা বাচ্চাকালে এভাবে তার মাথায় চুল আটকাতো। আকাশকে জোকারদের মতো লাগছে। সন্ধ্যা মাথা উঁচু করে আকাশের দিকে তাকালেই আকাশের দৃষ্টি তার দিশে বুঝতে পারে। মুখে লেপটানো হাসির রেশ মুছে ফেলে। ফলস্বরূপ গালের সৃষ্টি টোল অদৃশ্য হয়। আকাশ বিরক্তি হয়, একটু নেই বরং অনেকটা বিরক্তি হয়। সন্ধ্যার চোখের দিকে তাকে বিরক্ত মাখা কণ্ঠে বলে, হাসো। সন্ধ্যা বোকা চোখে তাকায় আকাশের দিকে দিকে আসমানি নরান অরুণকে আকাশের সাথে যেতে বলে। সন্ধ্যার পাশে এসে দাঁড়ায়। এরপর আকাশের উদ্দেশ্যে বলে, অরুণ রে নিয়ে তোমার ঘরে যাও আকাশ, ওর জন্য ঘর পরিষ্কার করা হয়নি আইজ। আকাশ দ্রুত সন্ধ্যার উপর থেকে দ্রুত নজর ফেলে। নিজের কাজে ভীষণ বিরক্ত হলো। কি অদ্ভুত, সে কি বাচ্চা নাকি? আসমানি নরন আকাশের চুল থেকে ক্লিপ খুলে দিয়ে বলে, মায়াগো ক্লিপ পরে আসো কেন? আকাশ তার মায়ের হাতের দিকে তাকালে মেয়েদের ক্লিপ দেখে বুঝলো এটা অরুণের কাজ। অরুণ সিঁড়ি বেয়ে উঠছে আর পিছু ফিরে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। আকাশ রেগে তাকায়। আসমানি নওরান এর পাশ কাটিয়ে 2-3 সিঁড়ি পরপর উপরে উঠতে থাকে অরুণকে ধরার জন্য। অরুণ দৌড় লাগায়। আকাশ আশেপাশে কিছু খুঁজলো। পায়ে জুতো থাকলে এক কপালে আর জুতোয় বাড়ি জুটতো আকাশের। বেয়াদবটার জন্য ওই মেয়েটা তাকে জোকার ভেবে হেসেছে। কথাটা ভাবতে মেজাজ গরম হয়ে যাচ্ছে। সন্ধ্যা মাথা উঁচু করে তাকিয়ে থাকে অরুণ আর আকাশের দিকে। আসমানি নহরান রান্নাঘরের দিকে দিকে যেতে যেতে বলে, সন্ধ্যা মা তুই ঘরে যা, এই দুটো এক জায়গায় হলে এমনই করে। সন্ধ্যা মৃদু হাসে। আকাশ সবগুলো সিঁড়ে উঠে বিরক্ত চোখে চেয়ে রইল অরুণের দিকে। বাংলাদেশে পা রাখতে না রাখতে শুরু হয়ে গেল। অরুণ ততক্ষণে আকাশের ঘরে ঢুকে পড়েছে। আকাশ বিরক্তির শ্বাস ফেলে ডান হাত রেলিংয়ের সাথে একটা পাঁচ মারতে গিয়েও থেমে যায়। সন্ধ্যার হাসি মাখা মুখ দেখে মেয়েটি এত হাসে কেন? সবচেয়ে বড় কথা, আকাশের বারবার মেয়েটির হাসিতে চোখ আটকে যাচ্ছে। ব্যাপারটা আকাশ চরম বিরক্ত। সন্ধ্যায় আকাশের সাথে চোকাচোকি হয়ে দ্রুত মাথা নিচু করে নেয়। আকাশ সন্ধ্যার দিকে আর তাকালো না, দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। আকাশ সন্ধ্যার দিকে আর তাকালো না, দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। ঘরে গিয়ে ওয়াশরুম থেকে পানির শব্দ পেলে বুঝলো অরুণ ওয়াশরুমে। আকাশ তার হাতগুড়ি খুলে টেবিলে রাখলো। এরপর শার্টের বোতামগুলো একে একে খুলে শরীর থেকে ছাড়িয়ে রাখলো। ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। ঘরে এসি ছেড়ে ডিভানের উপর বসে চোখ বুজে দুপা মেলে দিল। এরপর ডান পা নাড়তে নাড়াতে বিড়বিড় করলো, বালের গরম। অরুণ ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের উপর ঠাস করে শুয়ে পড়ে। শব্দ পেয়ে আকাশ চোখ মেলে তাকায়। রেগে বলে, লাথি খাবি বেয়াদব? আমার ঘরের একটা সুতো এলোমেলো করলে এক লাথি দিয়ে যেখান থেকে এসেছিস আবার সেখানেই পাঠাবো তোকে। অরুণ হেসে বলে, ওয়াও, তার মানে আমার যাওয়ার টিকিট ভাড়া কোনোটাই লাগবে না, সেই তো। আকাশ বিরক্তির চোখে তাকালো। ভিনান থেকে উঠে বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে গেল। অরুণ এর বাবা বিদেশে, মা বাংলাদেশি। তবে সে দেখতে একদম তার বাবার মতো বিদেশি হয়েছে। তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে তারা যখন 10 বছর বয়স। অরুণ 10 বছর পর্যন্ত বিদেশে ছিল তার বাবা মায়ের সাথে। এরপর তার মা বাবা আলাদা হয়ে গেলে সে মায়ের সাথে বাংলাদেশে চলে আসে। এখানে পড়াশোনা করে। আকাশ, আনিকা এরা তো কলেজ লাইফের ফ্রেন্ড।
তবে অরুণ পিএইচডি করে বাইরে সেটেল হয়ে গিয়েছে। সে ভার্সিটি থাকাকালীন তার মা মারা যায়, এই জন্য মূলত আর বাংলাদেশে ফেরেনি। অরুণ বাংলাদেশে এসেছে মূলত দুটো বিয়েতে অ্যাটেন্ড করতে, একটা আকাশের আর একটা আনিকের ছোট বোনের। ইরা আর ইতি বেডের উপর বসে আছে। ইতি মূলত ইরাদের বাড়িতে বেড়াতে এসেছে। ইরাকে মন খারাপ করে বসে থাকতে দেখে ইতি ইরার দিকে এগিয়ে গিয়ে বলে, ইরা আপু কী হয়েছে গো তোমার? ইরা বেডের সাথে হেলান দিয়ে দুপা কিছুটা ভাঁজ করে আসে। কলির উপর ফোন রেখে একদানে ফোনের দিকে চেয়ে আছে। এখন রাত প্রায় 12টার কাছাকাছি। ইরা সমুকে মেসেজ দিয়েছে রাত 10টায়, এখনও ছিন হয়নি। অতএব সৌম্য অনলাইনে। মাঝে কতবার কল দিয়েছে, কখনো বাঁচতে বাঁচতে একাই কেটে গিয়েছে, তো কখনো সৌম্য কল কেটে দিয়েছে। ইরার চোখ জোড়া ঝাপসা। ইতি ইরাকে ঝাঁকিয়ে বলে, এই ইরা আপু। ইরা ঝাঁকি দিয়ে ইতির দিকে তাকায়। ইতির চোখ জোড়া মুছে নিজেকে সামলে নেয়। এরপর মৃদু হেসে বলে, হ্যাঁ কিছু বলছিলে? ইতি মন খারাপ করে বলে, তোমার কি হয়েছে ইরা আপু? ইরা মাথা নেড়ে বলে, আরে কিছু না। ইতি ইরার দিকে চেয়ে রইল। দৃষ্টি ঘুরে ইরার ফোনের দিকে তাকায়। সেখানে বল লেখা, সৌম্য বাসায় পৌঁছেছিস? 10টা। সৌম্য 10টা 30। সৌম্য বল প্লিজ 11টায়। সৌম্য একটা রিপ্লাই দিবি? সৌম্য একবার মেসেজে সিন করবি? এবারে 5টা মেসেজে হোয়াটসঅ্যাপে সেন্ড করা, অথচ রিপ্লাই আসেনি কোনো। এতে খুব মন খারাপ হয়। সে সব কিছু জানে। মৃদুস্বরে বলে, ইরা আপু সৌম্য ভাইয়া আমাকে অনেক ইগনোর করে তাই না? ইরা হাঁটু দুটো বুকে ঠেকিয়ে ডান গাল হাঁটুতে ঠেকিয়ে রাখলো। এরপর চোখ বুজে নেয়। বন্ধ চোখের পাতা ভেদ করে 2 ফোঁটা পানি বেরিয়ে আসে। ইতি দেখতে পেল তা। মন খারাপের রেশ বেশি মৃদুস্বরে বলে সে, সে তোমাকে তো ইগনোর করে, তবুও কেন তুমি তাকে বলতে পারছো না? ইরা মলিন গলায় বলে, কারণ আমি সৌম্যর যত্ন বুঝতে শিখেছি। সে যত্ন তো তোমায় বন্ধু হিসেবেও করতে পারি। ইতির কথা ইরা বলার মতো কিছু খুঁজে পেল না। ইতি আবারও বলে, তোমার সৌম্য ভাইকে ভুলে যাওয়া উচিত ইরা আপু। কথাটা শুনতে ইরার বুককে চিনচিন ব্যথা করে ওঠে। একটি টু শব্দ পর্যন্ত করল না। ইতি আবারও বলে, তুই তো গল্প করেছিস সৌম্য ভাইয়ের একটা নিজের বাড়ি পর্যন্ত নেই। তার বাবা বলতে গেলে তাকে ভুলে গিয়েছে। আমি জানি সৌম্য ভাইয়া খুবই ভালো মানুষ, কিন্তু সে কিছু করে না। তোমার ভবিষ্যৎ একদম অন্ধকার। পরবর্তীতে সে যদি কোনো চাকরি পায়ও, তবুও মোটামুটি কোনো রকম চলে যাবে। তুমি ওই পরিবেশে কখনোই নিজেকে মানাতে পারবে না। সবচেয়ে বড় কথা, তুমি তো চেনো মামাকে। তুমি মরে গেলেও মামা তোমাদের মানবে না। এদের কথাগুলো শুনে ইরার বুকে চিনচিন ব্যথা ধীরে ধীরে সারা শরীরে বিদ্যুৎ গতিতে সরিয়ে পড়ল। ইরার চোখের পর্দা শ্যামবর্ণের সৌম্যর ক্লান্তিমাখা মুখটা ভেসে ওঠে, যার চোখে মুখে কত মায়া। ইরার চোখের কোণে পানিকণা জমে। ভারী স্বরে বিড়বিড় করলো, সৌম্যকে কখনো ভুলে যাওয়া না। ভুলতে গেলে বরং সৌম্যকেই মনে পড়ে যায়। পাহাড় প্রহর আরও বেড়ে যায়। দরজার আড়ালে ইরার বাবা ইশতিয়াক আহমেদ দাঁড়িয়েছিল। সে মূলত এসেছিল ইরাকে দেখতে। ভেবেছিল ইরা ঘুমিয়েছে, সকালে থাপড় মেরেছে, এই জন্য একটু খারাপ লাগছিল। কিন্তু ইরা আর ঈদের কথাগুলো শুনে ইরার প্রতি তার সব খারাপ লাগা যেন নিমিষেই মিলিয়ে গেল। অগণিত রাগে সে ভর করলো তার উপর। সে আজ সন্ধ্যার পর পর ইরা আর একটি ছেলেকে রিকশার পাশাপাশি বসে থাকতে দেখেছে। যখন দেখেছিল তখন সন্দেহ করেনি, কারণ অনেক আগে থেকে ইরার অনেক ছেলে ফ্রেন্ড ছিল, অনেকে বাসায়ও আসতো। তাই ব্যাপারটা প্রথমে আমলে নেয়নি। কিন্তু এখন কথাগুলো শুনতে পেয়ে ইরার বিয়ে না করার ব্যাপারটা খুব ভালোভাবে ক্লিয়ার হলো। শক্ত কণ্ঠে বিড়বিড় করলো, সৌম্য। অন্তঃপর ইশতিয়াক আহমেদ যেভাবে এসেছিল সেভাবে নিঃশব্দে জায়গাটি প্রস্থান করলো। এরপর কাউকে কল করে বলে, ঢাকা ভার্সিটিতে মাস্টার্স ফার্স্ট ইয়ারের সৌম্য নামে কোনো ছেলে থাকলে সেই ছেলের A to Z ডিটেলস আমাকে পাঠাও। ইরার ভার্সিটি থেকে প্রথম খোঁজা শুরু করলো। ছেলেটি ইরার ভার্সিটিতে না হলে বাংলাদেশে যেখানেই থাকুক, ইশতিয়াক আহমেদ ঠিক খুঁজে বের করবে। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ আগে ঘরে এসেছে আকাশ আর অরুণ। অরুণ ডিভানের উপর বসে ফোনে মগ্ন। আকাশ রকিং চেয়ারের ডান পা বাঁ পার উপর তুলে বসেছে, কোলের উপর ল্যাপটপ রেখে তাতে কাজ করছে। সম্পূর্ণ মনোযোগ সেদিকে। 2 হাতে 10 আঙ্গুলের অনর্গল চলছে। 2 ল্যাপটপের স্ক্রিন নিবদ্ধ। চোখে মুখে বিরক্তি।
বেশ কিছুক্ষণ পর বিরক্তিসূচক শব্দ করে চেয়ারে হাতলে একটা পাঁচ মারে আকাশ। এরপর চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল। বেশ কিছুক্ষণ ওভাবে থেকে আবারও চোখ মেলে তাকায়। এরপর কাউকে কল করে ল্যাপটপ থেকে। ওপাশ থেকে সাথে সাথে রিসিভ হলে আকাশ রেগে বলে, বাংলা বোঝনি তুমি? তোমার জন্য আমি এখন জাপানিজ ভাষা শিখব। অপর পাশে থাকা একটা মেয়ে যে আকাশ অফিসের স্টাফ, সে মিনমিন করে বলে, স্যার সরি। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, কিসের সরি? সরি তোমার কাছে রাখো আর আমার কাজ করো। মেয়েটি বলে, জি স্যার। অরুণ হঠাৎই শব্দ করে বলে ওঠে, বাবু খাইছো? আকাশের ফোনের এপাশে মেয়েটি থতমত খেয়ে যায়, আমতা আমতা করে বলে, জি স্যার। আকাশ খট করে কল কেটে অরুণের দিকে রেগে তাকায়। অরুণের কানে ব্লুটুথ। আকাশের দিকে চোখ পড়লে ভুরু কুঁচকে তাকায়। আকাশের দৃষ্টিপন্থা না দিয়ে সে তার কাজে ব্যস্ত হয়। আকাশ রেগে বলে, তুই উল্টাপাল্টা বলবি কেন? আমার অফিসের স্টাফ ভেবেছে আমি এইসব উল্টোপাল্টা কথা ওকে বলছি। অরুণ তার কল মিউট করে ভুরু কুঁচকে বলে, আরে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। আকাশের দৃষ্টি নড়চড় নেই। অরুণ ডিভান থেকে উঠে তার কান থেকে একটা ব্লুটুথ খুলে আকাশের কানে দিয়ে দেয় আর বলে, বিশ্বাস করছিস না কেন? এই নে নিজেই শোন। আকাশ কিছু বলতে গিয়েও থেমে যায়। কতগুলো মেয়ের ভয়েস ওপাশ থেকে একসঙ্গে সবাই বলে ওঠে, বাবু মিস ইউ টু। অরুণ লাজুক হেসে বলে, ওলি আমার বাবুটা, লাভ ইউ সোনা ময়না পাখি। ওপাশ থেকে সবাই একসাথে বলে ওঠে, লাভ ইউ জানু টু। আকাশ খুক খুক করে কেশে ওঠে। বিস্ময়ের কণ্ঠে বলে, এতগুলো কি একসাথে সামলাস? অরুণ ন্যাকামো করে বলে, বাবু 2 মিনিট ওয়েট করো তো, আমাকে কি যেন কামড়েছে। ইস। কথাটা বলে কল মিউট করে ফেলে। ওপাশ থেকে সবাই বলে ওঠে, বাবু তোমাকে কি কামড়ালো? আমাকে বলো প্লিজ। অরুণ হেসে আকাশের উদ্দেশ্যে বলে, আরে আলাদা আলাদা করে কথা বলতে গেলে তো সারাদিনই লাগবে, তাই এই টেকনিক। আকাশ চোখ মুখ কুঁচকে তাকায়। কি পরিমাণ প্লে বয় এটা ভাবা যায়। কান থেকে ব্লুটুথ নিয়ে ছুঁড়ে ফেলে রেগে বলে, সবগুলো থেকে তোর কপালে জুতোর বাড়ির ব্যবস্থা করব আমি, দাঁড়া ক্যারেক্টারলেস একটা। অরুণ হাসলো। আকাশে কিছু বলল না, আবারও ডিভানে গিয়ে বসে কথা বলার ব্যস্ত হলো। আকাশ ল্যাপটপে মনোযোগ নিবদ্ধ করে একটি কফির অভাবোধ করলো। বিরক্ত হলো খানিক, কিন্তু এটুকু বিরক্তবোধ কাজের প্রতি অহিংসা আনতে পারেনি। আকাশ আবারও টানা 5 মিনিট অনর্গল ল্যাপটপে কিবোর্ডে আঙুল চালালো। এরপর হঠাৎই আঙুলগুলোকে রেহাই দেয়। ডান হাতে তার মাঝারি সাইজের দাড়িতে হাত চালিয়ে সূক্ষ্ম হেসে বিড়বিড় করে, গুড জব। আকাশের বাবা সাইফুদ্দিন নাওরার আকাশের ঘরে এসে অরুণের পাশে বসে। এরপর অরুণের কাঁধ চাপড়ে বলে, কেমন আছে ইয়াং ম্যান? অরুণ আকাশের বাবাকে দেখে দ্রুত ফোন রেখে ভদ্রলোকের দিকে ফিরে বসে। এরপর হেসে বলে, এই তো ভালো, আপনি কেমন আছেন আঙ্কেল? সাইফুদ্দিন নওরান জানালেন তিনিও ভালো আছেন। এরপর দুজন আরও টুকটাক কথা বলে। সাইফুদ্দিন নওরান আকাশের উদ্দেশ্য বলে, আকাশ তুমি ইরাকে বিয়ে করবে না কেন বলছো? বাবার কথায় আকাশের দৃষ্টি থামে কিছুক্ষণের জন্য। এরপর আবারও তার কাছে ব্যস্ত হয়ে বলে, আমার ইচ্ছা। সাইফুদ্দিন নওরান বিরক্তি কণ্ঠে বলেন, তুমি কি আমার সাথে মজা করছো? ইরাকে বিয়ে করবে না কেন? আকাশ ভাবলেশীনভাবে উত্তর দেয়, ইচ্ছে করছে না। ছেলের গা ছাড়া ভাবে সাইফুদ্দিন নওরান রেগে যান। ডিভান থেকে উঠে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে, তুমি কি ওই মেয়েটার জন্য বিয়ে করতে চাইছো না? আকাশের কপালে ভাঁজ পড়ে। রকিং চেয়ারে ঘুরিয়ে ডান দিকে ঘুরে তার বাবার দিকে মুখ করে বসে। বা পায়ের উপর ভাঁজ করে রাখা ডান পা নড়াতে নড়াতে ভুরু কুঁচকে বলে, কোন মেয়েটা? সাইফুদ্দিন নওরান বিরক্তি কণ্ঠে বলেন, ওই গেউ মেয়েটা যাকে তোমার মা এনে রেখেছে। আকাশের কপালে সৃষ্ট ভাঁজ শিথিল হয়। মৃদু স্বরে বলে, মেয়েটির সুন্দর একটি নাম আছে, সন্ধ্যা। নাম ধরে বলো। আকাশের বাবা রেগে বলে, ওহ, নামও জানো দেখছি। আকাশ চেয়ারে হেলান দেয়। বাঁ হাতে ডান হাতের শার্টের হাতা কুইনের উপর তুলে গম্ভীর গলায় বলে, জানবো না কেন? তুমি শুধু তোমার বইয়ের খোঁজ রাখো, বাট আমি বাড়ির সবার খোঁজ রাখি। তাছাড়া আমি উকিলের সঙ্গে কথা বলেছি, 6 মাসের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আকাশের কথা শুনে তার বাবা অবাক হয়ে বলে, তাহলে ইরা কি বিয়ে করছে না কেন? আকাশ বিরক্তি কণ্ঠে বলে, বললাম তো ইচ্ছে করছে না। তাহলে আগে কেন করতে চেয়েছিলে কেন? আকাশ দুহাত চুলের ভাঁজে চালায় আর বলে, এক্সপেরিমেন্ট করতে।
এখন ভাবলাম বিয়ে ছাড়াও আরও অনেক কিছু করার আছে। এই ফালতু ব্যাপারে নিজেকে জড়িয়ে লাভ নেই। আকাশের কথা শুনে সাইফুদ্দিন নওরান সহ অরুণ অদ্ভুত দৃষ্টিতে তাকায়। সাইফুদ্দিন নওরান বিস্ময় কণ্ঠে বলে, কখনো শুনেছ কেউ এক্সপেরিমেন্ট করতে বিয়ে করে? আকাশ ভাবলেশীনভাবে বলে, শুনিনি, নিজেকে দেখছি, চাইলে তুমিও আমাকে দেখতে পারো। অরুণ আকাশের কথা শুনে শব্দ করে হেসে ফেলে। সাইফুদ্দিন নওরান বিরক্তির চোখে তাকায় অরুণের দিকে। অরুণ হাসি আটকে বলে, সরি আঙ্কেল, ব্রেক ফেল হয়ে গিয়েছে। সাইফুদ্দিন নওরান কিছু বললেন না। তিনি ছেলের হেলাইপানায় চরম বিরক্তির সাথে হতাশ। বহু কষ্টে আকাশকে বিয়ে করতে রাজি করিয়েছিল, এদিকে এই ছেলের মনে ছিল এক্সপেরিমেন্ট করা ধান্দা। কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি বিয়ে না করলে আমার ব্যবসায় কত বড় লস হবে আইডিয়া আছে তোমার? আকাশ ল্যাপটপে দৃষ্টি রেখে গাছাড়া ভাব নিয়ে বলে, তাতে কি হলে হবে? সাইফুদ্দিন নওরান রেগে বলে, মজা করো না আমার সাথে, বিয়ে করতে হবে তোমাকে। আকাশ গম্ভীর গলায় বলে, আমি তো কবুল বলবো না, তাহলে বিয়ে হবে? সাইফুদ্দিন নওরান রেগে কিছুটা শব্দ করে চেঁচিয়ে ওঠে, আকাশ! আকাশ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে রকিং চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। হাতের ল্যাপটপ শব্দ করে টেবিলের উপর রাখে। সাইফুদ্দিন নওরান আবারও রেগে বলে, তোমাকে বিয়ে করতে হবে আকাশ। আকাশ এবার প্রচণ্ড রেগে যায়। উল্টো খুলে রকিং চেয়ারে জোরে সরে একটা লাথি দিয়ে চিৎকার করে বলে, একবার বলেছি বিয়ে করবো না মানে করবো না, ব্যাস। এতক্ষণ শান্ত ছিলাম, ভালো লাগছিল না তোমার? অরুণ দ্রুত দাঁড়িয়ে যায়। রকিং চেয়ারের দিকে তাকালে দেখলো চেয়ারটি 4 থেকে 5 হাত দূরে সরে গিয়ে উল্টো পড়েছে। চেঁচামেচি শুনে আসমানি নওরান আকাশে ঘরে এসে বলে, কি হয়েছে?